সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে সকলকে ওয়েলকাম। প্রচুর বিষয় রয়েছে, ডিসকাস করবো একে একে, কারণ দুদিন ধরে ভিডিও ছিল না। দুটো কথা শুরুতে বলতে চাই। এক হচ্ছে ভীষণভাবে টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড রয়েছে, আই হোপ দেখে বুঝতে পারা যাবে। শরীর রয়েছে 100% ভালো রয়েছে তা না, একটু প্রবলেম রয়েছে, মাইনর ব্যাপার, ঠান্ডা লেগেছে জাস্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুদিন ব্যস্ত ছিলাম একটা পার্সোনাল রিজনে, কারণ আমি এতদিন ধরে যেখানে থাকতাম মানে বারাসাত, সেই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি, মানে কলকাতাতে আমি আর নেই। তো অনেকের সাথে দেখা হওয়ার বা দেখা করার ইচ্ছা ছিল, আপাতত সেটা হচ্ছে না। বাট হ্যাঁ, কোনো উদ্দেশ্যে বা ফুটবলের ব্যাপারে যদি আবারও কলকাতা যাই, মাঠে যাই, নিশ্চিতভাবে অনেকের সাথে দেখা হবে। বাট আপাতত কলকাতাতে আমি আর নেই, পুরোপুরি আমার রিলোকেশন হয়ে গেছে অন্য জায়গাতে। সো যাদের সাথে দেখা হলো না, সরি ফর দিস। আর সেই কারণে দুদিন ধরে ভীষণভাবে ব্যস্ত ছিলাম। বাট যেহেতু প্রচুর আপডেট পেন্ডিং রয়েছে, অনেক কিছু বিষয় ঘটে গেছে ইন্ডিয়ান ফুটবল মার্কেটে বা ঘটার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলো শেয়ার করার দরকার রয়েছে। শুরু করব। দেখো, প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই কেরালা ব্লাস্টার্সের কথা, কারণ কোচ কে হবে। কেরালাতে এটা একটা ভীষণ বড় জল্পনার জায়গা ছিল, এবং ইভান ভুকোমানোভিচের ছেড়ে যাওয়া জায়গা। 3 বছরে যে কাজ ইভান করতে পেরেছিল, হ্যাঁ হয়তো ওরা ট্রফি জেতেনি, বাট ফাইনালে রিচ করা, প্লে অফসে যাওয়া, কনজিকিউটিভ 3টে সিজনের প্লে অফসে যাওয়া, এবং কোথাও একটা ফ্যান ফলোয়িংয়ের যে ক্রেজ, সেটা আমরা দেখেছিলাম একজন কোচকে ঘিরে। সেই জায়গাতে কে দায়িত্ব নেবে আপাতত সেটা কিন্তু কেরালা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। মাইকেল স্ট্রেয়ার তিনি দায়িত্ব নিয়েছেন, মিডল এজ কোচ, এবং অবশ্যই খুব যে হাইফাই এক্সপিরিয়েন্স, বড় বড় ক্লাবের বিরাট কিছু এক্সপিরিয়েন্স রয়েছে তা না, এবং অবশ্যই খুব যে বড় ট্রফি জিতেছেন তাও না। বাট হ্যাঁ, কি হয় যে ইভানকেও যখন নিয়ে আসা হয়েছিল এরকম কোনো বড় প্রোফাইল ছিল না। বাট একজন কোচের কাজ করার খিদে, ইয়াং প্লেয়ারদের সাথে কাজ করা, একটা কোথাও ভিশন থাকা, একটা ভিশনারি কোচ পাওয়া, এটা সবসময় ইজি হয় না। তো সেরকমই একটা কাজ মনে হচ্ছে আপাতত কেরালা করেছে। রাতারাতি একটা কোচকে নিয়ে ভালো মন্দ বিচার করা যায় না। আমার মনে হয় তিনি মাঠে নামুন, প্লেয়ারদেরকে তিনি ট্রেন করুন, কম্পিটিশন স্টার্ট হোক, যে কোনো একটা কম্পিটিটিভ ফুটবল, সেখানে টিমের অ্যাপ্রোচ কী থাকছে, এবং নকআউট টুর্নামেন্টে এক ধরনের অ্যাপ্রোচ থাকে, লিগ ফরম্যাটে অন্য ধরনের অ্যাপ্রোচ থাকে। তো তিনি কিভাবে কাজ করছেন সেটাও দেখার বিষয়, বাট যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। একটা তিনি সেট আপ টিম পেয়েছেন, আরও হয়তো কিছু অ্যাডিশন হবে, একটা ভালোভাবে স্কোয়াড কেরালা তৈরি করবে, যদিও তাদের ম্যান্ডেটরি কিছু ইস্যু রয়েছে। বাট স্টিল কোচ যখন মাঠে নামবেন তখনই আমরা তাকে নিয়ে ইন ডিটেলসে কথা বলতে পারবো। এরপর অবশ্যই যেটা নিয়ে কথা বলতে হবে সেটা নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকদের তরফ থেকে মিক্সড রিয়াকশনস আসছে। এটা অনেকদিন আগে থেকেই কনফার্মড হয়েছিল যে কিয়ান নাসিরি অ্যান্ড নামতে, এই দুজন প্লেয়ার কিন্তু চেন্নাই এফসির পথে রয়েছে। মাঝখানে নাম থেকে নিয়ে একটু গুঞ্জন ছিল যে চেন্নাই হয়তো নাও যেতে পারে, অন্য কোনো ক্লাবেও যেতে পারে, যেহেতু চেন্নাই অলরেডি মানে মিডফিল্ডে ভিড় রয়েছে, জিতেশ্বর রয়েছে, জিতুকে ওরা সাইন করিয়েছে, ভালো প্লেয়ার তো রয়েছে। তো সেই জায়গাতে নাম থেকে নিয়ে ডাউট ছিল, বাট কিয়ানকে নিয়ে কোনো ডাউট ছিল না। কিয়ান শুধুমাত্র ওর গেম টাইমের জন্য এবং ন্যাশনাল টিমের যে সিলেকশন রয়েছে বা ইন্ডিয়ান ফুটবলের যে ফোর ফ্রন্টে থাকা, এর জন্য কিন্তু ফাইনালি চেন্নাই এফসিকেও চুজ করেছিল, এবং ওয়েন কোয়েল পার্সোনালি ওকে কিন্তু কনভিন্স করেছে যে ইউ উইল গেট গেম টাইম। তো এই ধরনের যখন একজন সিনিয়র কোচ, তিনি যখন একজন প্লেয়ারকে অ্যাপ্রোচ করছেন এইভাবে যে তুমি যা গেম টাইম পাচ্ছ তার থেকে বেটার গেম টাইম আমি তোমাকে প্রোভাইড করবো, ইউ ক্যান জয়েন আস। তো সেই জায়গাতে একটা জুনিয়র প্লেয়ার কিন্তু অলওয়েজ গেম টাইমটাকে এই মুহূর্তে প্রায়োরিটি দেবে। অবশ্যই মোহনবাগানের সাথে তার যে গত কয়েক বছরের সম্পর্ক, সেটাই যথেষ্ট পরিমাণে একটা স্ট্রং জায়গাতে ছিল। বাট হ্যাঁ, একটা সময় একটা প্লেয়ারকে কিন্তু চলে যেতেই হয় যখন সে গেম টাইমটা পায় না এবং তার ফিউচারের কথা সে যখন ভাবে। তো সেই জায়গা থেকে কিয়ানের যে মুভ, সেই মুভটা যথেষ্ট ভালো মুভ হয়েছে আমি বলবো, অন্তত প্লেয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে। আর কিছু মোহনবাগান ফ্যান্স রয়েছে, মানে কিছু মোহনবাগান ফ্যান্স এটাকে বিশ্বাস করছে, আর কিছু মোহনবাগান ফ্যান্স রয়েছে তারা মনে করছে যে না, এই ডিলটা লোন ডিলও হতে পারতো, কারণ কিয়ান হয়তো ইন ফিউচার অ্যাসেট হতে পারে। সেই জায়গাতে যদি মনবীর সিং 1-2 সিজন পর তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা হয়, তাহলে কোথাও কিয়ান কিন্তু প্রজেক্ট হতে পারতো। তো তাকে লোনে পাঠানো যেতে পারতো, তার গেম টাইমও সেখানে সে পেতো, এবং কোথাও মোহনবাগানেও তাকে কিন্তু মোহনবাগানের যে পজিশন রয়েছে সেটাও প্লেয়ারকে লুজ করতে হতো না। তো এই কারণে মিক্স রিয়াকশনস আসছে যে একটা সময় এমনও হতে পারে যে এই কিয়ানকে হয়তো ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগানকে আবার নিতে হচ্ছে। তো সেটা মোহনবাগানের জন্য লস সেই দিক থেকে দেখতে গেলে। দুটো রিয়াকশনই রয়েছে এবং দুটো রিয়াকশনেই বেশ কিছু স্ট্রং পয়েন্টস রয়েছে। তো দুটোকেই আমি অন্তত ভ্যালিডিটি দিচ্ছি। বাট কোথাও যদি আমি একদম প্লেয়ারের পয়েন্ট অফ ভিউ দেখি, তাহলে অবশ্যই সে গেম টাইমটাকে চুজ করেছে, এবং জানো যে এজেন্ট থাকে, প্লেয়ারের একটা অন্য টিমের সাথে কী কন্ডিশন হচ্ছে, অনেক কিছু ব্যাপার থাকে, তার ফলে একটা প্লেয়ারের ফাইনাল মুভ কিন্তু কমপ্লিট হয়। তো সেই জায়গা থেকে কিয়ান যদি গেম টাইম পায়, ইন্ডিয়ান ফুটবলে যদি টিকে থাকে, তাহলে হ্যাঁ, আমরা ইন নিয়ার ফিউচার আরও একজন ভালো ইন্ডিয়ান ফরওয়ার্ডকে পেতে চলেছি। আর ওই সুনীল ছেত্রীর পরবর্তী সময়টাতে কে, সেখানে কিন্তু ফাইটটা এবার আস্তে আস্তে ভীষণভাবে জমে যাবে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে যথেষ্ট পরিমাণে একটা লাইমলাইট নিয়ে নিয়েছে, যে দিমিত্রিওস ডিয়ামান্টাকোস কী হচ্ছে ওকে নিয়ে। দেখো, মার্কেটের দিকে যদি গুঞ্জনে
চোখ দেওয়া যায়, কান দেওয়া যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে লাস্ট 2-3 দিন ধরে একটা স্ট্রং ব্যাপার উঠে এসেছে যে দিমিত্রিয়স ডিয়ামান্টোপাউলোসের কিন্তু মেডিকেল টেস্ট রয়েছে ইস্টবেঙ্গল। সেই মেডিকেল টেস্ট যদি কনভিন্সিং হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল তাকে ফাইনালি সই করিয়ে নেবে। বিভিন্ন জায়গা থেকে রিপোর্টস রয়েছে, সেটাকে মান্যতা দিলে দেখা যাবে যে দিমিত্রিয়স ডিয়ামান্টোপাউলোসের নাকি মেডিকেল টেস্ট হয়েছে এবং সে আপাতত ইস্টবেঙ্গলে সই করার পথে। অফিসিয়ালি ইস্টবেঙ্গলে সই করে গেছে এরকম কিন্তু আপডেট এখনও অবধি নেই, সই করার পথে রয়েছে। অলমোস্ট এটা একটা কনফার্মেশনের দিকে এগোচ্ছে। মানে এখানে তোমরা আশায় থাকতে পারো, আবার নাও থাকতে পারো, যেহেতু এর আগে বিভিন্ন ঘটনা ঘটেছে। এর আগে লোবেরার কেস ঘটেছে, এর আগে ইয়াগো ফাল্গু সিলভা অথেন্টিক জায়গা থেকে তার নাম অবধি ব্রেক হয়ে গেছিলো, তারপরেও দেখা গেছিলো সেই ডিলটা কিন্তু হয়নি। ফাইনালি সে ইস্টবেঙ্গলের পেপারে সিগনেচার করেনি, তার ডিল টার্মস অ্যান্ড কন্ডিশন এই সমস্ত কিছু এগ্রি হয়েছিল, বাট সিগনেচারটা ফাইনালি হয়নি। তাকে মেডিকেল গ্রাউন্ডে কিন্তু তার সিগনেচার বাতিল করা হয়ে যায়। এই জায়গা থেকে এটা তোমাদের ওপর পুরোপুরি ব্যাপার যে পুরনো যা কিছু ঘটনা রয়েছে সেখান থেকে তোমরা এটাকে নিয়ে আপাতত ভাববে, না এটাকে একপাশে সরিয়ে রাখবে যে যখন সিগনেচার হয়ে যাবে তখন এটাকে নিয়ে ভাববো। তার আগে ভাবার কোনো দরকার নেই, কারণ ক্লাব যা করছে সেটা টিমের ভালোর জন্য করছে এবং মোটামুটি একটা লিগে বা বাকি টুর্নামেন্টে নিজেদের যে সম্মানজনক জায়গা রয়েছে সেই জায়গাতে পৌঁছানোর জন্য ইস্টবেঙ্গলের প্ল্যানিং চলছে। সেই প্ল্যানিং কমপ্লিট হওয়ার পরে গিয়ে আমি সেলিব্রেট করব। তাহলে অবশ্যই তোমরা পেশেন্সকে হোল্ড করে রাখতে পারো। ভালো কিছু হচ্ছে বলে এই মুহূর্তে যা রিপোর্ট আসছে, আপডেট আসছে, সেই মোতাবেক মনে হচ্ছে। লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার, দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো তার বলা ভালো। এক হচ্ছে সেই প্লেয়ার টিমের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে, কলকাতার অন্যতম ফেভারিট প্লেয়ার রয় কৃষ্ণা। এটিকে মোহনবাগান, তারপর অবশ্যই বেঙ্গালুরু এফসি, এখন ওড়িশা এফসি। সেই ওড়িশা এফসিতেই কিন্তু রয় কৃষ্ণা আরও একটা সিজন থাকতে চলেছে, এরকমই একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রায় পাকা হয়েছে। কারণ আপাতত সের্জিও লোবেরা তার যে ফরওয়ার্ডের স্ট্রেংথটা রয়েছে সেটা তিনি হারাতে চাইছেন না, যেটা তাকে এই সিজনে পারফরমেন্স দিয়েছে, বেশ কিছু ভালো মুভমেন্টের কাছাকাছি তাকে নিয়ে গেছে, সেটা তিনি আপাতত ছাড়তে চাইছেন না। রয় কৃষ্ণা এজ হতে পারে, অনেক দিন হয়ে যেতে পারে খেলা, কিন্তু ওর মধ্যে যে 90 মিনিট দেওয়ার ক্ষমতাটা থাকে সেটা কিন্তু ভীষণভাবে তোমাকে এখানে এগ্রি করতেই হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে লোবেরা কিন্তু ওকে রাখার আপাতত জায়গাতে রয়েছে, সেই সম্ভাবনা রয়েছে যে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন তার সাথে ওড়িশা এফসির হয়ে যাবে। বাট যে দ্বিতীয় প্লেয়ার, সেই প্লেয়ার কিন্তু ওড়িশা এফসিতে জয়েন করতে পারে লোবেরার জন্যই। লোবেরাই এখানে কোথাও পুরোপুরি মিডল ম্যানের রোল প্লে করছে। সেই কারণে যা কিছু মার্কেটে আপডেট যে ওড়িশা এফসি অ্যান্ড মোহনবাগান তারা কিন্তু আপাতত ট্রান্সফার নিয়ে কথা বলছে, যে ট্রান্সফার ফি কত হতে পারে, লোন হলে লোন হবে কি না, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু কথা হচ্ছে। এবং সেই প্লেয়ারটা সবাই বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো যে হুগো বুমোকে মোহনবাগান থেকে ওড়িশা পাঠানোর আপাতত যে প্ল্যানিং, সেই প্ল্যানিং কিন্তু স্টার্ট হয়েছে। এবার দেখা যাক, এটা একটা লেন্দি প্রসেস হবে, কারণ প্লেয়ারটার সাথে 2 বছর আরও এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে। টপ প্রোফাইলের একটা প্লেয়ার, এত ইজিলি মোহনবাগান ছাড়বে না, কারণ তাকে একটা রেকর্ড অ্যামাউন্টে মোহনবাগান নিয়ে এসেছিল। তো সেই জায়গা থেকে যে ট্রান্সফার ফি হবে সেটাও একটা ভালো লেভেলে চাইবে। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে অপোনেন্ট যে টিম চাইছে তাদের কিন্তু ডিমান্ড রয়েছে, তারা ওই পজিশনে প্লেয়ার নিয়ে আসবেই, বিদেশি প্লেয়ার। এবং সেখানে লোবেরার আপাতত টার্গেট হচ্ছে হুগো বুমো। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ সুযোগ যে যেখানে তোমার যে টিম রয়েছে টার্গেটেড, যেখানে প্লেয়ার যেতে চাইছে সেখান থেকে একটা মোটা ট্রান্সফার ফি এখানে আদায় করে নেওয়ার। তো দেখা যাক সেটা মোহনবাগান অ্যান্ড ওড়িশার যে নেগোসিয়েশন রয়েছে সেটা কত দূর অবধি রিচ করে, আমরা একটা রেকর্ড ডিল দেখতে পাই কিনা। কারণ ওড়িশাও কিন্তু একটা ভালো এক্সপেন্স করবে, ওদেরও এই সিজনে বাজেট বাড়ছে, আগের সিজনেও বেড়েছিল, এই সিজনেও বাড়ছে। তো দেখা যাক কোথায় গিয়ে এই ডিলটা শেষ হয়, একটা পার্মানেন্ট ডিল দেখি না একটা সিজনের লোনে আমরা মোহনবাগানকে দেখি যে হুগো বুমোকে পাঠাচ্ছে ওখানে। কারণ আন্তোনিও লোপেজ হাওয়াসের সাথে কিন্তু আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে, এরকম একটা সম্ভাবনা কিন্তু জোরালো হয়েছে। তো সেই জায়গাটা যদি হয় তাহলে কিন্তু হুগো মোহনবাগানে কোনোভাবেই জায়গা পাবে না, মানে রেজিস্ট্রেশনের আওতাতেই থাকবে না। তো সেখানে মোহনবাগান তাকে সহজে লুজ করতে হয়তো চাইবে না, কিন্তু হ্যাঁ এখানে যদি ভালো অ্যামাউন্ট পেয়ে যায় তাহলে অন্যরকম গল্প হতে পারে। দেখা যাক ফাইনালি টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কী ডিসিশন নেয়। আমরা আবারও লোবেরা অ্যান্ড হুগো বুমোর যে কম্বিনেশন সেই গোয়াতে বা মুম্বাইতে যেটা দেখেছিলাম সেটা আবারও দেখতে পাই কিনা। কারণ হুগোকে বসে থাকতে দেখা বা মাঠের বাইরে থাকতে দেখা এটা যে কোনো একজন মানে ফুটবল দর্শকের কাছে একটা বড় না পাওয়ার মতো সমান। তো দেখা যাক ফাইনালি এটা কি হয়। তো এই ভিডিওটা এই অবধি, এর বেশি আর কিছু বলার নেই, গলা মানে বসে এলো, ধরে এলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে দিতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।